আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পড়ালেখার আজকের লাইভ সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন। আমরা ইসলামী ইতিহাসের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের ক্লাসে আমরা আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে সেটা আমরা আজকে শেষ করব। পাশাপাশি এখানে আমরা দুই একটা সিকিউ প্রশ্ন দেখাবো। এই অধ্যায় থেকে বিগত সালে আসা, বোর্ড পরীক্ষা আসা দুই একটা প্রশ্ন আমরা এখানে দেখাবো ইনশাল্লাহ। তো যারা যুক্ত হয়ে গিয়েছো তারা আমাকে একটু এনশিওর করো আমাকে শুনতে পাচ্ছ কিনা, কারা কারা যুক্ত হয়েছো ক্লাসে। বাইজিদ আছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এরপরে রাদিফা, রাদিফা যুক্ত হয়েছো, ওয়ালাইকুম আসসালাম। একটু ফাস্ট করতে হবে ভাইয়া, বাকিদেরকে মেনশন করে দাও, বন্ধুবান্ধব যারা আছে, এবং ক্লাস শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে। এই অধ্যায়ের উপর আমরা আরও মনে হয় 3টা ক্লাস নিয়েছি, মেবি নট শিওর, 3টা বা 4টা হতে পারে। আজকে এই অধ্যায়ের উপর সর্বশেষ ক্লাস। তো তোমরা যারা আগের ক্লাসগুলো করনি তাদের প্রতি অনুরোধ থাকবে ধারাবাহিকভাবে বোঝার জন্য আগের ক্লাসগুলো শেষ করবা যদি করে না থাকো। এবং আজকের ক্লাসে কিন্তু তোমরা এই অধ্যায় পড়ে কতটুকু বুঝেছ সেটা আমরা বুঝতে পারবো, যেহেতু এখানে প্রশ্ন সলভিংয়ের ব্যাপার আছে। যাই হোক, লাভলি চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছে, বাহ। এরপরে সানজিদা খানম, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? একটু জানাও শোনা যাচ্ছে কিনা। এত কম উপস্থিতি, ইসলামী ইতিহাসের তো স্টুডেন্ট থাকে, উপস্থিতি তো কম কেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? রায়ান বা এজিদ সহ বাকিরা আশা করব ভালো আছো। তো আমাকে একটু জানাবা প্লিজ যে মোহাম্মদ ঘুরি থেকে আমরা কি কি পড়েছিলাম লাস্ট ক্লাসে গুরুত্ব দিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু মোহাম্মদ ঘুরি থেকে কি পড়েছি জানো? আমরা মোহাম্মদ ঘুরি থেকে তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ পড়েছি এবং সেগুলো ফলাফলও আলোচনা করেছি। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছেন, দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছেন, এরপরে ভারতের স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। সেগুলো লাস্ট ক্লাসের আলোচনার বিষয় ছিল, তোমরা সকলেই বুঝতে পেরেছিলা। আজকে আমরা সামনে অগ্রসর হব। ওকে, মিথিলা আক্তার সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। কে কোন জেলা থেকে আছো একটু জানিয়ে দাও, আমি তোমাদের কমেন্ট পড়বো, পড়ালেখায় চলে যাই। মোহাম্মদ ঘুরির সাফল্যের কারণ কী ছিল একটু খেয়াল করি। হিন্দু রাজন্যবর্গের রাজনৈতিক অনৈক্য, তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য ছিল না,
পারস্পরিক দ্বন্দ্ব কলহ, রাজ্যগুলোর যারা প্রধান ছিল তারা পরস্পরের সাথে সম্পর্ক ভালো ছিল না। মুসলিমদের উন্নত যুদ্ধ কৌশল, সামরিক দক্ষতা, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, কেমন, সিনসিয়ারিটি এবং হিন্দুদের ত্রুটিপূর্ণ সনাতন যুদ্ধনীতি। সনাতন বা পুরনো বা ট্রাডিশনাল, আপডেটেড না। সেকেলে যুদ্ধাস্ত্রগুলো ছিল অনেক পুরনো এবং অনুন্নত রণকৌশল। এরপরে জাতি ও বর্ণভেদ প্রথা। জাতীয় বর্ণভেদ প্রথা এটা সবসময় হিন্দুদের মাঝে ছিল। এই প্রথাটার কারণে তারা বৈষম্যের শিকার হয়। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব যেগুলো মুসলমানদের মধ্যে দেখা গিয়েছিল, যে গুণগুলো, সেগুলো তাদের মধ্যে অনুপস্থিত থাকায় তারা কি পরাজিত হয়েছিল। মুসলমানদের ধর্মীয় উৎসাহ, উদ্দীপনা এবং গনিমত লাভের যে আকাঙ্ক্ষা, এটা অন্যতম কারণ তাদের জয়ের পেছনে। এটা শুধু এই যুদ্ধ না, সকল যুদ্ধেই মুসলমানদের সবচেয়ে বড় মোটিভেশন যেটা, কোনো যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে সংখ্যার বিবেচনায় মুসলমানরা কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি, জয়লাভও করেনি। প্রত্যেকটা যুদ্ধ, ইসলামী ইতিহাসের প্রত্যেকটা ঘটনা, অভিযান, যুদ্ধ পর্যালোচনা করলে দেখবা একদম 95% তোমরা এরকম পাবা যেখানে মুসলমানরা সৈন্য সংখ্যার দিক থেকে তারা অনেক কম ছিল, সৈন্য সংখ্যা তাদেরকে অনেক কম ছিল। অন্যদিকে কাফের বলো, বিধর্মী বলো, তাদের অপোনেন্ট যারা ছিল তাদের সৈন্য ছিল অনেক বেশি, বাট তারা কিন্তু মুসলমানদের সাথে খুব কমই জয়ী হয়েছে। তো এটা অন্যতম কারণ কি, তাদের সবচেয়ে বড় মোটিভেশন যেটা, ইনসেন্টিভ যেটা ছিল, সেটা হচ্ছে তারা কি মরলে শহীদ হবে আল্লাহর রাস্তায়, এবং তারা যদি যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসে সেটা তারা গাজী হয়ে ফিরে আসবে। অর্থাৎ তাদের দেয়ার্স নাথিং টু বি লস্ট, তাদের হারানোর কিছু নেই। তাদের এদিকে হইলেও লাভ, ওইদিকে হইলেও লাভ, জয়ী হইলে আবার তো গনিমতের মান আছেই, তাই না? তো এই ব্যাপারগুলো তাদেরকে মোটিভেট করেছিল। যাই হোক, রায়ান বায়েজিদ কক্সবাজার, আচ্ছা চকবাজার থেকে, ঠিক আছে, আমিও চকবাজার থেকেই। ময়মনসিংহ থেকে মিথিলা আক্তার, হামিদুর রহমান কক্সবাজার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এরপর দেখো মোহাম্মদ ঘুরির কৃতিত্ব, তার কৃতিত্বগুলো আমরা জানবো। আগে যেটা বলেছি সেগুলো একদম বেসিক কমন কথাবার্তা, সব শাসকের ক্ষেত্রে থাকে। মোহাম্মদ বিন কাসিম বলো, সুলতান মাহমুদ বলো, সবার সাথেই যায়। কিন্তু মোহাম্মদ ঘুরির কৃতিত্ব এখানে শুধু তার কিছু ইউনিক বিষয় আমরা পাই কিনা দেখো। স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা, যেটা অন্য দুইজনের সাথে মিলে না, ঠিক আছে? তাহলে মাত্র 30 বছর বয়সে মোহাম্মদ ঘুরি তিনি কি করেছেন, একটা স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন ভারতবর্ষে। রাজ্য জয় করেছেন, স্থায়ীভাবে শাসনের ব্যবস্থা করেছেন, এবং ভারত জয় করে তিনি সেটার দায়িত্ব, গুরু দায়িত্ব বা শাসনভার অর্পণ করেছিলেন কুতুবউদ্দিন আইবেকের উপর। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেই তার গুণ, সেটা হচ্ছে নিপুণ রণকৌশলী। সেনাবাহিনীকে বিভিন্ন ভাগে, ডান বাম, মধ্য, অগ্রবর্তী, রিজার্ভ ফোর্স ইত্যাদি বিভিন্ন ভাগে ভাগ করে যুদ্ধ করেছিলেন। ভারতীয়দের হাতির যে মন্থর গতি, মন্থর মানে কি, খুবই স্লো গতির, হাতি তো বেশি জোর মানে দ্রুত চলতে পারে না, তাই না? ভারতীয়রা যুদ্ধ করেছিল হাতির মাধ্যমে, যেটার পরিবর্তে তিনি ঘোড়ার গতিশীলতাকে কাজে লাগিয়েছিলেন। ঘোড়ার গতি ছিল হাতির চেয়ে অনেক বেশি, এখনও আছে, ছিল না। সুশাসক ছিলেন তিনি, প্রজাবান্ধব ছিলেন, স্বজনপ্রীতির পরিবর্তে যোগ্যতাকে গুরুত্ব দিয়েছিলেন, কৃতদাসদের প্রতি ভালো আচরণ করেন। এরপরে সাহিত্য, শিল্প ইত্যাদিতে পৃষ্ঠপোষকতা। দেখো, প্রখ্যাত দার্শনিক নাম ফখরুদ্দিন রাজি। ফখরুদ্দিন রাজির নাম তোমরা শুনেছ, অনেক বিখ্যাত একজন দার্শনিক। এই ফখরুদ্দিন রাজি এবং কবি নিজামুদ্দিন, নিজামি উরুজিও বলা হয়, তারা হচ্ছে তার দরবারে, মোহাম্মদ ঘুরির দরবারের অন্যতম সদস্য ছিল। এবং দিল্লির কুওয়াতুল ইসলাম, এরপরে আড়াই দিনকা ঝোপড়া, এই মসজিদগুলো হচ্ছে তার সময়কার, তার নির্মাণ চিহ্ন, এগুলো তিনি নির্মাণ করেছিলেন। কে? মোহাম্মদ ঘুরি। মনে থাকবে, কুওয়াতুল ইসলাম, আড়াই দিনকা ঝোপড়া, এগুলো কি? এগুলো মসজিদ। কে নির্মাণ করেছিলেন? মোহাম্মদ ঘুরি। এমসিকিউর জন্য দেখে রাখবা তথ্যগুলো। এরপর আসো ধার্মিকতা। তিনি একজন একনিষ্ঠ মুসলমান ছিলেন, ধর্মান্ধ ছিলেন না। একনিষ্ঠ মুসলমান ছিলেন, তবে ধর্মান্ধ ছিলেন না। ধর্মান্ধ কারা? যারা ধর্মের ভালো খারাপ বাছাই না করে কারো থেকে শুনে, কারো থেকে দেখে আন্দাজি গিলে ফেলে।
পুত্র সন্তান ছিল না তার, তবে এই বিষয়ে তাকে যখন জিজ্ঞেস করা হলো তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল খেয়াল করো। তার পুত্র সন্তান ছিল না, কিন্তু এটা নিয়ে তিনি কখনো হতাশ ছিলেন না। তাকে এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে তিনি বলেন তার একটি বা দুটি নয়, কয়েকশো পুত্র সন্তান রয়েছে যারা তার সাম্রাজ্যকে রক্ষা করবে। কয়েকশো পুত্র সন্তান তার আছে, তিনি জবাব দিয়েছিলেন। এবার দেখো সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির মধ্যে তুলনা। সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে যদি আমরা একটু কম্পারিজনে যাই, কে বেটার বা কার সাথে কার কোথায় ডিস্টিংশন বা ডিফারেন্স রয়েছে সেটা একটু জানার চেষ্টা করব। সুলতান মাহমুদ ছিলেন একজন অপরাজেয় বিজেতা। অপরাজেয় কেন বলছি? তিনি কোনো যুদ্ধেই হারেন নাই, তোমরা দেখেছ। তিনি একজন অপরাজেয় বিজেতা। একটাতে শুধুমাত্র কিছুটা পর্যদস্ত বা হেরেছিলেন, বাকি সবগুলাই জয়ী হয়েছেন 17টা অভিযানের মধ্যে। অন্যদিকে মোহাম্মদ ঘুরি তিনি হচ্ছে গুজরাট, অর্থাৎ গুজরাটের যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, মধ্য এশিয়ার যুদ্ধ, এগুলাতে পরাজিত হয়েছেন। তাহলে এখানে একটা ডিফারেন্স আমরা দুজনের মধ্যে দেখতে পেলাম, তাই না? এরপরে সুলতান মাহমুদ গজনী রাজ্যের উন্নতি এবং শ্রীবৃদ্ধির জন্য বা গজনী রাজ্যের ডেভেলপমেন্ট এবং সেটাকে তোমার হচ্ছে ডেকোরেট করার জন্য, সেটাকে সাজানোর জন্য, সেটা সৌন্দর্য বর্ধনের জন্য তিনি হচ্ছে বারবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তার মধ্যে সাম্রাজ্য স্থাপনের আকাঙ্ক্ষা ছিল না। গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা মনে রাখতে হবে। সুলতান মাহমুদ এবং ঘুরির মধ্যে আমরা তুলনা করছি। সুলতান মাহমুদ কেন ভারতবর্ষ অভিযান করেছিলেন বারবার? গজনী রাজ্যের শ্রীবৃদ্ধি বা সীমা তোমার হচ্ছে গিয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি আক্রমণ করেছিলেন, সাম্রাজ্য স্থায়ীভাবে সাম্রাজ্য স্থাপনের কোনো আকাঙ্ক্ষা নিয়ে নয়। বুঝতে পেরেছ? অন্যদিকে মোহাম্মদ ঘুরি ছিলেন তার বিপরীত। তিনি স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্যই, মুসলিম সাম্রাজ্য স্থাপনের জন্যই ভারত আক্রমণ করেছিলেন। আচ্ছা, এরপরে জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে ঘুরি অপেক্ষা সুলতান মাহমুদ শ্রেষ্ঠত্বের দাবিদার। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের, এরপরে শিল্প সাহিত্য, এসবের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রেও সুলতান মাহমুদের অবদান বেশি রয়েছে। ভারতে মুসলিম শাসনের ইতিহাসে ঘুরির অবদান সুলতান মাহমুদ অপেক্ষা অনেক বেশি। কেন জানো? দেখো, সুলতান মাহমুদ অভিযান চালিয়েছে বেশি। কতবার? 17 বার। সুলতান মাহমুদ পরাজিত হয়েছে কম, জয়ী হয়েছে বেশি। অন্যদিকে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছে বেশি, অভিযান কম। কিন্তু ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসে অবদান মোহাম্মদ ঘুরির বেশি। কেন বেশি? আমরা একটা কনক্লুশনে বা ডিসিশনে আসলাম, যাতে আমাদের কনফিউশন না থাকে কার অবদান বেশি। আমরা হয়তো কনফিউজ হতে পারি যে সুলতান মাহমুদ 17 বার অভিযান চালাইছেন, তার মানে তো তিনিই কি বেশি অবদান রাখছেন, এরকম হতে পারে। কিন্তু ব্যাপারটা তা না। অবদানের দিক থেকে চিন্তা করলে ভারতের মুসলিম শাসনের ইতিহাসে সুলতান মাহমুদের চেয়ে অবদান বেশি কার বলা হচ্ছে? মোহাম্মদ ঘুরির। কেন? কারণ তিনি হচ্ছে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন বা স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বুঝতে পেরেছ কিনা একটু কমেন্টে জানিয়ে দাও তো। বুঝতে পেরেছ কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ রে, ক্লাসের উপস্থিতির কি বাজে অবস্থা। মিনহাজ ইসলাম গাজীপুর থেকে দেখছে।
ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছ। মিনহাজুল ইসলাম, মিথিলা আক্তার, লেটস স্টার্ট। আচ্ছা, আইডির নাম লেটস স্টার্ট না? চলো স্টার্ট করি তাহলে, সমস্যা কি? এরপরে অনেকের টেস্ট পরীক্ষা চলছে, আচ্ছা এই জন্য উপস্থিতি কম, বুঝতে পেরেছে। এবার দেখো, আমরা এই অধ্যায়টা আমরা পড়েছি তাই না? মিথিলা আক্তার সহ আরও যারা আছো, তোমরা কি সবাই এই অধ্যায়ের সবগুলো ক্লাস করেছ? করে থাকলে এখন আমরা যে সিকিউ সলভ করব, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবো। আমি প্রশ্নটা পড়ে দিই, একটু মনোযোগ দাও। দেখো, একে একে বিজয় নিশানা উড়িয়ে যাচ্ছিলেন সেনাপতি জামাল বিন রইস। তাইলে এখানে একজন ভদ্রলোক বা ব্যক্তির নাম বলা হলো, যিনি হচ্ছেন জামাল বিন রইস। তিনি কি করেছিলেন? একে একে বিজয় নিশানা উড়িয়ে যাচ্ছিলেন। মিস নাজিফা ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, উড়ির চর অধিকার করে তিনি রামনগরের দিকে অগ্রসর হন। সেখানে তিনি রাজা বিশ্বজিতের পুত্র সুমন পালকে পরাজিত করে তা অধিকার করেন এবং বিশ্বজিতের দুই কন্যা, তাহলে একজন রাজার কথা বলা হলো যে রাজা হচ্ছে বিশ্বজিৎ, তার পুত্র সুমন পালকেও তিনি পরাজিত করেন এবং সেই বিশ্বজিতের দুই কন্যা এবং তার স্ত্রীকে বন্দী করেন। এরপরই আরও কয়েকটি অঞ্চল অধিকার করেন জামাল বিন রইস। তবে এক অসত্য অভিযোগের কারণে জামাল বিন রইসকে মৃত্যুবরণ করতে হয়। এবার বলো, এখান থেকে তোমরা কি বুঝতে পারছো? এই জামাল বিন রইস কে, কাকে রিপ্রেজেন্ট করছে? তোমার পাঠ্য বইয়ের এই যে এখানে উদ্দীপকের জামাল বিন রইস, তোমার পাঠ্য বইয়ের কোন খলিফাকে? উদ্দীপকের জামাল বিন রইস ইকুয়ালস টু কে? তোমার পাঠ্য বইয়ের কে? তিনজন খলিফার শাসনকাল আমরা পড়েছি। মোহাম্মদ বিন কাসিম, তোমাদের জানার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ এবং আরেকজনকে মোহাম্মদ ঘুরি। তিনজন ব্যক্তির, তিনজন খলিফার শাসনকাল আমরা পড়েছি। এর মাঝে এখানে জামাল বিন রইসের ব্যাপারে যে বলা হচ্ছে, তার যে ব্যাপারগুলো, সেগুলোর সাথে জামাল বিন রইসের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর সাথে আমাদের এই তিনজনের মধ্যে কার সাথে মিলে যায় একটু দ্রুত করে জানাইতে হবে। তোমরা অ্যান্সার করবো অবশ্যই, আমি বলছি না কারণ আমি পড়িয়েছি ভালোভাবে, তোমরা পারার কথা। আচ্ছা, মিথিলা আক্তার সবার আগে উত্তর করেছ। মিথিলা আক্তার বলেছ মোহাম্মদ বিন কাসিম। বাকিরা কি বলবা বলো, তাড়াতাড়ি বলো না ভাই, এতক্ষণ লাগাইলে হবে? পড়াশোনা তো করতে হবে নাকি? ওকে, তো মিথিলা আক্তার যেটা বলেছো মোহাম্মদ বিন কাসিম, তোমার উত্তর সঠিক হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি একমাত্র ব্যক্তি যে উত্তর করতে পেরেছো। বাকিরা ক্লাস কি করেছো না করেছো জানি না, হয়তো ক্লাস সবগুলো করো নাই। হ্যাঁ, এক এক স্টুডেন্ট এক এক সময় আসো নতুন নতুন, এই জন্য না জানারও কারণ রয়েছে। এরপরে দেখো, খলিফা প্রথম ওয়ালিদ। দেখো, আমরা কিন্তু মোহাম্মদ বিন কাসিমের যে মৃত্যুর ঘটনাটা পড়িয়েছিলাম, সেখানে তোমরা দেখেছ মোহাম্মদ বিন কাসিম কিন্তু সিন্ধু অভিযান করার পর রাজা দাহিরের দুই কন্যা কি কি মনে আছে? তাদেরকে বন্দি করে নিয়ে এসেছিল না, এবং তারা একটা ভিত্তিহীন অভিযোগ আরোপ করেছিল মোহাম্মদ বিন কাসিমের উপর যে তিনি তাদের শ্লীলতাহানি করেছেন, যেটার কারণে তার মৃত্যুদণ্ড হয় বলে কোনো ঐতিহাসিক বলেছেন। তো এখানেও জামাল বিন রইস যার কথা বলা হচ্ছে, তিনিও
যুদ্ধে জয়ী হয়ে বিশ্বজিৎ নামক সেই বিশ্বজিৎ হচ্ছে এখানে কে জামাল ইকুয়ালস টু তোমার হচ্ছে গিয়ে মোহাম্মদ বিন কাসিম আর দাহির হচ্ছে বিশ্বজিৎ সিন্ধুর রাজা তাই না হ্যাঁ তিনিও তার 2 কন্যাকে এবং স্ত্রীকে বন্দী করে নিয়ে এসেছেন আরও কিছু বিষয় এখানে মিলে যাচ্ছে এরপর খেয়াল করো প্রশ্ন অনুযায়ী আগাই খলিফা প্রথম ওয়ালিদ কত খ্রিস্টাব্দে দামেস্কের সিংহাসনে আরোহণ করেন তো এটা হচ্ছে জ্ঞানমূলক মুখস্থ কত খ্রিস্টাব্দে 705 এরপরে আরবরা অর্থনৈতিক কারণে ভারতবর্ষে অভিযান প্রেরণ করেছিল এটা ব্যাখ্যা করা এটা অনেক বলা হয়েছে অনেক দেখছো এগুলো প্রশ্ন কিন্তু কঠিন না ইতিহাস ইসলামের ইতিহাস হলো সহজ বিষয় কিন্তু তোমরা পড়ো না এই জন্য বলতে পারো না নাজিফা ইসলাম উত্তর করেছিল মিনহাজ ক্লাস করো নাই আচ্ছা যাই হোক তো যেটা বলছিলাম এই যে দেখো আরবরা অর্থনৈতিক কারণে ভারতবর্ষ অভিযান প্রেরণ করেছিল এটা তো তারা বলেই দিয়েছে তুমি জাস্ট এটা ব্যাখ্যা করবা তাই না অর্থনৈতিক কারণটাই মুখ্য ছিল কারণ এই যে বিশেষ করে তুমি যদি সুলতান মাহমুদ মোহাম্মদ বিন কাসিম এদের দিকে তাকাও সুলতান মাহমুদের তার এতবার অভিযানের অন্যতম কারণ ছিল কি শুধুমাত্র ওই যে গজনী রাজ্যের শ্রী বৃদ্ধি কেমন গজনী রাজ্যের সৌন্দর্য বৃদ্ধি করা সেটাকে সাজানো এরপর মোহাম্মদ বিন কাসিম বলো অর্থাৎ একটা যে বিশাল বাহিনী তারা পোষত রাষ্ট্রের তোমার হচ্ছে ব্যয়ভারটা নির্বাহ করা এটাই ছিল অন্যতম উদ্দেশ্য উদ্দীপকের জামাল বিন রইসের সাথে মোহাম্মদ বিন কাসিমের ব্রাহ্মণাবাদ আরর এবং মুলতানের পতনের সম্পর্ক নির্ণয় কর তাহলে মোহাম্মদ বিন কাসিমের হাতে একে একে এই যে ভারতের এই রাজ্যগুলোর যে পতন হয় উদ্দীপকেও তেমনি তোমরা দেখেছো জামাল বিন রইসের হাতে একে একে কয়েকটি শহর কি হয়েছে পতন হয়েছে সেগুলো এখানে দেখানোর কথা বলা হয়েছে জামাল বিন রইসের মৃত্যুতে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর ইঙ্গিত পাওয়া যায় বিশ্লেষণ করো অর্থাৎ এটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর ঘটনাটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি যদি এই যে আমরা যখন পড়িয়েছিলাম সেখানে রাজা দাহির তার 2 জন কন্যা তাদের অভিযোগ এর কারণে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু এই বিষয়গুলো আমরা একদম বিস্তারিত দেখিয়েছি না তুমি যদি সেই ক্লাস করে থাকো অবশ্যই এটা কি করতে পারবা অ্যান্সার করতে পারবা সহজ না কঠিন আরেকটা দেখাবো নাকি শেষ করে দিব ক্লাস আচ্ছা 4 নাম্বারটা দেখাই এগুলো সবগুলাই বিভিন্ন পরীক্ষা আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা তোমাদের বই থেকে এরকম অনেক প্রশ্ন আছে সেগুলো সলভ করবা একে একে তাহলে তোমাদের নলেজ কি হবে স্প্রেড হবে দেখো সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেছেন এবং অবশেষে দেশে ফিরে আসেন অভিযানে তিনি যে ধন সম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার উন্নয়নমূলক কাজ ইত্যাদিতে ব্যয় করেন এক পর্যায়ে তিনি তার রাজ্যকে একটি সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করেন আমি প্রশ্নে যাওয়ার আগে দেখি তোমরা বলতে পারো কিনা এই যে উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে কোন শাসকের মিল আছে অপশন তো 3টা তাই না আমাদের প্রথম অধ্যায় থেকে যেহেতু পড়াচ্ছি তোমার পরীক্ষা যখন প্রশ্ন আসবে তখন তো পুরো বই থেকে আসবে তখন তো সেখানে অনেকগুলো শাসক তোমার এই যে মুঘল আমল তারপরে যে এই পিরিয়ডটা সহ সবগুলো সেখানে থাকবে সেখান থেকে এখানে তো 3টা অপশন শুধু যে মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ মোহাম্মদ ঘুরি তো এই 3টার মধ্যে যে কোনো একটা হবে এখন বলো এই যে উদ্দীপক এটা আসলে কার সাথে মিল রাখে কোন শাসকের সাথে মিল আছে বারবার অভিযান পরিচালনা করেন একটা দেশে বারবার অভিযান পরিচালনা করেন হ্যাঁ এবং অনেক ধন সম্পদ অর্জন করেন যেটা দিয়ে তিনি মূলত উন্নয়ন কাজ করেন রাজ্য বিস্তার রাজ্যকে সমৃদ্ধশালী করা সুন্দর করা ইত্যাদি কাজে
যে অর্থ তিনি ব্যয় করেছেন। কে এটা বলো? ভেরি গুড মিস নাজিফা ইসলাম। সে রাজা দাহিরের যে দুজন কন্যা সূর্যদেবী আর পরিমল দেবী, তাদের নাম বলতে পেরেছে। এক্স্যাক্টলি, আমার নামগুলা যদিও মনে আসছিল না। এই দুইজন হচ্ছে রাজা দাহিরের কন্যা ছিল, যাদেরকে মোহাম্মদ কাসিম গ্রেপ্তার করে এনেছিল। ওকে, মিথিলা আক্তার, সুলতান মাহমুদ, মাহবুবা আক্তার, সালাম দিয়েছ, যুক্ত হয়েছ মাত্র। মিনহাজ, সুলতান মাহমুদ, তানিশা, সুলতান মাহমুদ। ভেরি গুড, তোমরা সবাই উত্তর করতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই উত্তর পারো, কি ব্যাপার? এরকম পরীক্ষা পারলে তো তোমরা পাস না, শুধু ভালো নাম্বার পাবা, লেখা যদি সুন্দর হয়। কেমন? ওকে, তাহলে দেখো আমরা প্রশ্নে যদি যাই, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? এবার বলো দেখি কার মনে আছে। তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, এগুলো কোন খলিফার শাসনামলে হয়েছিল সেটা আগে বলো। কোন শাসকের সময় হয়েছিল? খলিফা না, কোন শাসকের সময় হয়েছিল এই যুদ্ধগুলো? প্রথম প্রশ্ন হচ্ছে কোন শাসকের সময় তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এরপরে উত্তর দিবা এখানে যেটা জানতে চাওয়া হয়েছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়। দ্রুত করতে হবে, যেহেতু আলোচনা করেছি এই জন্য আর আমি বলে দিচ্ছি না। আমি গ, ঘ এগুলা ব্যাখ্যা করব, খ সহ। কই দ্রুত করো। সুলতান মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, তানিশা আক্তার সবার আগে উত্তর দিয়েছ। তরাইনের যুদ্ধ তার সময় হয়। ভেরি গুড। তানিশা আক্তার 1192 সালে। মাশাআল্লাহ, সে তো সালও পারে দেখতেছি। হ্যাঁ, তাহলে সুলতান মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, তার সময় হয় 1191 সালে হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ, পরের বছর 1192 সালে দ্বিতীয় যুদ্ধ। সহজ। এরপরে মনে রাখবো প্রথম যুদ্ধ কার সাথে হয় এবং এই যুদ্ধে হচ্ছে পরাজিত হয়। সুলতান কি হয়? পরাজিত হয়। দ্বিতীয় যে যুদ্ধ সেখানে জয়ী হয়, সেটার মাধ্যমে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এই তো কথা শেষ। পুরো মোহাম্মদ ঘুরি শাসনকাল এই যে 2-3টা শব্দের মধ্যে তুমি চাইলে শেষ করে ফেলতে পারবা। এবার দেখো সতীদাহ প্রথা কি ব্যাখ্যা করো। সতীদাহ প্রথা পড়াইছি না? এটা প্রাচীন ভারতের একটা সামাজিক প্রথা, প্রাচীন হিন্দু সমাজের একটা সামাজিক প্রথা, যেটার মাধ্যমে স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্ত্রীকেও সহমরণ বরণ করতে হতো। আচ্ছা, এরপর উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে সেটা তোমরা বলেছ, সেটা সুলতান মাহমুদের সাথে মিল রয়েছে। তোমরা সেটা এখানে তার মতো করে বলবা যে তিনিও 17 বার অভিযান চালিয়েছেন, বারবার অভিযান চালিয়েছেন, অর্থনৈতিক কারণে তিনি অনেক ধন সম্পদ লাভ করেছেন, সেগুলো দিয়ে তিনি মূলত গজনী যে রাজ্য ছিল সেই গজনী রাজ্যের শ্রীবৃদ্ধি করেছেন বা সৌন্দর্যবর্ধন এবং উন্নয়নমূলক কাজ করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের সাথে সুলতান মাহমুদের মিল রয়েছে। এভাবে করে অ্যান্সার করবো আর কি, সহজ। বুঝছ বাচ্চারা? ওকে, এরপরে দেখো উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন। এই কথাটির ব্যাখ্যা করো। তাইলে এই কথাটির মানে কি? ওই যে একই, তিনি একটা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। সে রাজ্যটা কি? রাজ্য হচ্ছে গজনী। সুলতান মাহমুদ আল গজনী বলা হয় তাকে, গজনী রাজ্য। তো এই গজনী রাজ্য সম্পর্কে একটু আলোচনা করে দিবা, তার পিতা কে ছিল এবং তিনি কিভাবে এটা প্রতিষ্ঠা করেন, এই ব্যাপারগুলো।
যাই হোক, আমরা আজকের ক্লাস মনে হয় আর না করলে ভালো হবে, আর না গেলে ভালো হবে। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটা এনশিওর করো, আমরা ক্লাস শেষ করবো। তাহলে 2টা সিকিউ আমি সলভ করাইছি, এখানে আরও সিকিউ আছে, চাইলে সলভ করাইতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি তোমরা নিজেরা সলভ করো। তোমাদের বইয়ে এখানে দেখো নিচের ছকটি লক্ষ্য করো, এটা একটা ইয়ারে পরীক্ষা আসছিল এরকম। এই ছকটা লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে খেয়াল করো তো, ভারতে মুসলিম শাসকরা কেমন? এক পাশে আছে সুলতান মাহমুদ, অন্যদিকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এরপরে দেখো মাঝখানে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ মাঝখানে কিছু নাই। তো তোমাদের কাছে এখানে যেই গতে প্রশ্ন করেছে, প্রদত্ত ছকে উল্লিখিত স্থানে প্রশ্নবোধক স্থানে কোন মুসলিম শাসককে নির্দেশ করে ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান রয়েছে, পাঠ্য বইয়ের আলোকে এই কথাটা ব্যাখ্যা করো। একটু খেয়াল করো, এই যে মাঝখানে কোশ্চেন মার্ক যেটা, এখানে কোন শাসককে বুঝাইছে আমরা কিভাবে বুঝবো? এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দেয়া আছে, ক্লু দেয়া আছে। কেমন দেখো, এই যে এই বক্স থেকে এদিকে এসেছে, গুজরাট আক্রমণ করেছেন তিনি, পাঞ্জাব অধিকার করেছেন তিনি, তরাইনের প্রথম যুদ্ধ তিনি করেছেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধও তিনি করেছেন। এদিকে আসো, দেখো যেগুলো ফলাফল কি, স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, হিন্দু মুসলিম স্থাপত্যের সূচনা, কৃতদাস প্রথার বিকাশ। এত কিছু তোমার লাগতেছে না? আমি তো তরাইনের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তরাইনের প্রথম, স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা, এই তিনটা দেখে আমি বুঝে গেছি এটা কে, তাই না? প্রশ্নবোধক স্থানে কে সেটা আমরা বুঝে গেছি কিনা? মোহাম্মদ ঘুরি, সেটা কে? মোহাম্মদ ঘুরি। তো তুমি উদ্দীপক ধরে ফেলতে পারাটাই হচ্ছে মেন। আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন? রাজা দাহিদ ছিলেন। সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজের নারীর অবস্থা কেমন ছিল ব্যাখ্যা করো। নারীর অবস্থা কেমন ছিল? হ্যাঁ, নারীর অবস্থা কেমন ছিল? নারীরা সতীদাহ প্রথা ফলো করত, অবস্থা ছিল কেমন সেটা তো আমরা বলেছি, তাই না? এরপরে বিধবা বিবাহ কি ছিল? বিধবা বিবাহ, এরপরে বহু বিবাহ, এগুলোর ব্যাপারে বলবো আর কি। ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এই যে সুলতান মোহাম্মদ ঘুরি, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অবদান আলোচনা করার জন্য বলা হয়েছে। তো কঠিন না, এগুলো সহজ, টু দ্য পয়েন্টে লিখলে, যে কথাগুলো বলছি আমি এগুলো লিখলেও তোমার পেজ ভরে যাবে। যাই হোক, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকবে, আমরা আর সামনে আগাবো না। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নাজিফা জিজ্ঞেস করেছে ইকোনমিক ক্লাস কখন হয়। আসলে তোমরা পেজে একটু খেয়াল রাখবা, পেজে সবসময় অ্যাক্টিভ থাকবা, সার্চ করবা, দেখবা, রুটিন চেক করবা, কোনো অ্যানাউন্সমেন্ট আসলে সেটা খেয়াল করবা। যারা নেট চালাও, মোটামুটি ফেসবুক চালাও, যারা শিক্ষার্থী আছো, তোমরা নেটে আসলেই প্রতিদিন অন্তত পেজটাতে একটা উকি মারতে পারো যে আজকে কোনো ক্লাস আছে কিনা, কোনো অ্যানাউন্সমেন্ট আছে কিনা, তাইলেই বুঝতে পারবা আর কি। ঠিক আছে, আমি নিজেও নির্দিষ্ট করে বলতে পারছি না ইকোনমিক্স ক্লাস কোন দিন হবে বা থাকবে। তো এই আর কি। আর কারো কোনো প্রশ্ন একটু দ্রুত বলো। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কারো কোনো প্রশ্ন যেহেতু নাই, আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।